দর্শক সবাইকে আমন্ত্রণ নিউজ 24 বিরতিহীন সংবাদ। আপনাদের সঙ্গে পুরো সংবাদ জুড়ে আছে আমি তামিমুর রহমান তন্ময়। ভারতে প্রলয়ঙ্করী রূপ নিয়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। এই ভাইরাসের তাণ্ডবে দেশটিতে মোট প্রাণহানি ছাড়ালো 2 লাখ। একদিন সামান্য কমার পর আবারও দৈনিক সংক্রমণ ও মৃত্যুর নতুন রেকর্ড করেছে এই দেশ। সংক্রমণ শনাক্তের শীর্ষে যথারীতি মহারাষ্ট্র। হাসপাতালগুলোর রোগী ফেরত পাঠাতে বাধ্য হচ্ছে, শ্মশান ঘাটে মৃতদেহের স্তূপ। ভারতের এই অবস্থার জন্য গণজমায়েত ও টিকাদানে নিম্নমুখী সহ 3 কারণ চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনার বিপর্যস্ত ভারতকে সহযোগিতার হাত বাড়িয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ অনেক রাষ্ট্র। চন্দ্রনী চন্দ্রা জানাচ্ছেন বিস্তারিত। ভারতে এভাবেই চলছে শবদেহ। কোভিড-19 থাবায় মৃত্যু অব্যাহত থাকায় শ্মশানঘাট মৃতদেহের স্তূপে পরিণত হয়েছে। অন্ত্যেষ্টিক্রিয়ায় আগত এক স্বজন জানান, সরকার মৃতের যে সংখ্যা প্রকাশ করছে তা সন্দেহজনকভাবে কম। দিল্লি সরকার বলছে করোনা ভাইরাসে প্রতিদিন 380 জন মারা যাচ্ছে, তবে বাস্তবে এটি 1000-এরও বেশি। আমরা অনেকগুলি হাসপাতাল পরিদর্শন করেছি রোগী নিয়ে, কারোর জন্য কোথাও বিছানা নেই এবং শ্মশানেও কোনো জায়গা নেই। 3 ঘন্টা অপেক্ষা করে জায়গা পেয়েছি শ্মশানে। অ্যাম্বুলেন্স চালক বলছেন, তিনি দিনে 10 থেকে 20 জনের মৃতদেহ সৎকারের জন্য নিয়ে যাচ্ছেন। করোনায় বেসামাল ভারত পরপর 6 দিনে 3 লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। সবশেষ 24 ঘন্টা হিসেবে নতুন আক্রান্ত 3,62,902 জন, আর মৃত্যু হয়েছে 3,285 জনের, আর মোট প্রাণহানি ছাড়ালো 2 লাখ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভারতের এই পরিণতির জন্য 3টি কারণ উল্লেখ করেছেন: গণজমায়েত, অতি সংক্রামক করোনার ধরন ও টিকাদানের নিম্ন হার। সংস্থাটি আরও জানায়, এসব কারণের সঙ্গে ভারতে অপ্রয়োজনে মানুষ হাসপাতালে দৌড়াদৌড়ি পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলেছে। অক্সিজেন সরবরাহ আর শয্যা না থাকায় রোগী ফেরিয়ে দিতে বাধ্য হচ্ছে ভারতের অনেক হাসপাতাল। মরদেহের চাপ বাড়তে থাকায় ভারতের শ্মশানগুলো নির্মাণ করা হচ্ছে অতিরিক্ত চিতা। অবিলম্বে আমাদের প্রয়োজন হলো অক্সিজেন সরবরাহ বৃদ্ধি, ভেন্টিলেটরগুলির বৃদ্ধি, রোগীদের বিছানা সহজলভ্য করা। অক্সিজেন ট্যাঙ্ক আমাদের যা আছে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রচুর সহায়তা আসছে। সেগুলো রেল ব্যবস্থা ব্যবহার করে প্রয়োজনীয় স্থানগুলিতে পৌঁছানোর জন্য ভারত তাদের সক্ষমতা সেটা দেওয়ার চেষ্টা করছে। মঙ্গলবার ব্রিটেনের কাছ থেকে চিকিৎসা সহায়তার প্রথম চালান এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, ইসরায়েল ও পাকিস্তান সহ অন্যান্য দেশও চিকিৎসা সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। করোনা ভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিটি স্ক্যান সহ প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার জন্য ডাক্তারদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়। তবে খালেদা জিয়া ভালো আছেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত। বুধবার রাত 10টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। মূলত করোনা পরবর্তী বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করাতেই হাসপাতালে আসেন বেগম জিয়া। রাত 12টার দিকে খবর, এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসন। চিকিৎসকরা জানান, বিস্তারিত পরীক্ষার জন্য রাতে সাময়িকভাবে ভর্তি করা হয় তাকে। তবে হাসপাতাল থেকে বের হয়ে বিএনপি মহাসচিব জানান, ভর্তি করানো হলেও ভালো আছেন বেগম খালেদা জিয়া। ওই যে বললাম তো সেটা, যে ওনার আরো পরীক্ষা নিরীক্ষা করা দরকার, সেই জন্য। থ্যাংক ইউ। না, কোনো জটিলতা নাই। না 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 না, আরো কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে, সেই জন্য উনি কয়েকদিনের জন্য ভর্তি হতে হবে। বুধবারই বেগম খালেদা জিয়ার ইসিজি, আলট্রাসোনোগ্রাম সহ কয়েকটি পরীক্ষা করা হয়েছে। বাকি পরীক্ষাগুলো বৃহস্পতিবার করা হবে বলে জানান চিকিৎসকরা। সব পরীক্ষার ফলাফল বিশ্লেষণের পরই সিদ্ধান্ত হবে কবে বাসায় ফিরবেন বিএনপি চেয়ারপারসন। হাসপাতাল থেকে বের হয়ে মেডিকেল টিমের প্রধান অধ্যাপক ডাক্তার FM সিদ্দিকী কথা বলেন গণমাধ্যমের সামনে। আমরা কিছু ইনভেস্টিগেশন করেছি এবং ওনাকে এখানে আমরা টেম্পোরারি একটা অ্যাডমিশন দিয়ে রেখেছি, এই কারণে যে আমাদের আরও কিছু পরীক্ষা বাকি রয়ে গেছে। সেই টেস্টগুলো আমরা কালকে করব এবং সেই টেস্টগুলো করে সেই টেস্টের রিপোর্ট রিভিউ করে আমরা আবার ওনাকে ইনশাআল্লাহ বাড়িতে ফিরিয়ে নিয়ে যাব। জানান, করোনার জন্য ঝুঁকিপূর্ণ 14 দিন পার করেছেন বেগম জিয়া। পার হয়েছে 19তম দিনও। এখন আরও বিস্তারিত পরীক্ষার জন্যই এবার হাসপাতালে নেওয়া হয়েছে খালেদা জিয়াকে।
এর আগে 24 এপ্রিল দ্বিতীয়বার করোনা পরীক্ষা করা হয় খালেদা জিয়ার। সে রিপোর্টেও করোনা পজিটিভ আসে, তবে তার দেহে ভাইরাসের কোনো লক্ষণ নেই বলে জানিয়েছেন তার চিকিৎসকরা। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। আপনি শখ করে যে নুডলস খাচ্ছেন তা নোংরা স্যাঁতসেঁতে পরিবেশে তৈরি নয় তো? রাজধানীর সানার পারে ব্র্যান্ড নকল করে এমনই কারসাজি করে যাচ্ছে একটি কারখানা। সাভারে একই রকম পরিবেশে সোডা, পাউডার, দুধ আর রং মিশিয়ে বানানো হচ্ছে শখের মিষ্টি। বেকারি পণ্য তৈরিতেও নেই মানের কোনো বালাই। খাদ্য আতঙ্ক ধারাবাহিক রিপোর্টে আজ থাকছে শেষ পর্ব। ঈশা সোহেলের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফখরুল ইসলাম। নুডলস বানাতে ব্যস্ত কর্মচারী। এটি সানারপাড়ে জুইল ফুড প্রোডাক্টসের কারখানা। কোকোলো ব্র্যান্ডের বিপুল পরিমাণ নুডলস বাজারজাতের জন্য প্রস্তুত করা হচ্ছে। এই নুডলস বানানোর পরিবেশটা বেশ নোংরা আর অস্বাস্থ্যকর। কারখানাটিতে মহা ধুমধামে কোকোলো ব্র্যান্ডের নুডলস প্যাকেটজাত করছে কর্মচারী। এটি কি কোকোলার আসল ব্র্যান্ড? খুঁজতে বেরিয়ে আসলো মহা জালিয়াতি। কারখানা কিংবা ব্র্যান্ড কোনো কিছুরই অনুমোদন নেই, তবুও বানানো হচ্ছে ব্র্যান্ডের নুডলস। বিষয়টি মালিককে জিজ্ঞেস করতেই তেড়ে আসে সংবাদকর্মীদের উপর। আপনাকে তো সব দেখে লাভ, এখন আপনারা মানে পুরো কেন নকল করছেন? কোকোলা তো না, আপনি কে ও কে বিরাট নকল করছে? এটা কি কেমন বুঝলেন? বিরাট নকল করছে কে বলছে? বিরাট নকল করছে আপনাকে কে? বাদ দেন রে ভাই। সাভারের এই কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করছে মিষ্টি। পাশের রুমে শোরুমের পুরনো মেয়াদ উত্তীর্ণ মিষ্টিগুলো চিবিয়ে শিরায় ভাজার জন্য প্রস্তুত করা হচ্ছে, তাও বেশ নোংরা। পরিবেশে আমাদের ঠিক মানে দেখা 19-20 হইতে পারে, বুঝলেন নেই। এই কারখানায় বেকারি পণ্য বানানো হচ্ছে স্যাঁতসেঁতে পরিবেশে। কামরাঙ্গীরচরের এই বেকারির পরিবেশ যেন আরো করুন। খোলামেলা বস্তায় রাখা হয়েছে বিস্কিট। অন্যের ব্র্যান্ড নকল করে যিনি তৈরি করবেন, তিনি যেরকম ব্র্যান্ডিং এর আইন ভঙ্গ করবেন, একই সাথে তিনি এই নকল পণ্য এবং প্রতারণামূলক পণ্য উৎপাদনের জন্য আইনগতভাবে তিনি দায়ী হবেন। নোংরা বা মানহীন পরিবেশে কোনো খাদ্য তৈরি করা যাবে না, উৎপাদন করা যাবে না, এবং আমরা এই ব্যাপারে আমাদের অবস্থান খুব কঠোর। খাদ্যে ভেজাল নকল দূর করতে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। ভারতে করোনা রোগীদের চিকিৎসায় অক্সিজেন সংকট দেখা দেওয়ার পর বাংলাদেশেও চিকিৎসা ব্যবস্থায় যোগান বাড়াতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে শিল্প কারখানার আপাতত অক্সিজেন সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিস্ফোরক পরিদপ্তর থেকে ইতিমধ্যে অক্সিজেন প্রস্তুতকারক কোম্পানিগুলোর প্রতি এই নির্দেশনা জারি করা হয়েছে। করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় অক্সিজেন সরবরাহ নির্বিঘ্ন করতে আপাতত এই নির্দেশনা। প্রয়োজন হলে নির্দেশনা পরিপালন করা হচ্ছে কিনা সে বিষয়ে মাঠে তদারকিও করা হবে। দর্শক, শহীদ শেখ জামালের কবরস্থানে শ্রদ্ধা জানিয়ে এই মুহূর্তে কথা বলছেন জনাব ওবায়দুল কাদের। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। ভাই, যেখানে এই সংকট তৈরি হয়ে গেছে, যেখানে ভারতও আমাদের কথা দিয়েও দিতে পারে না, তাদেরই সংকটের কারণে এখন স্বাস্থ্যমন্ত্রী নিজেও বলেছেন আসলে অনিশ্চয়তা দেখা দিয়েছে টিকা পাওয়ার ক্ষেত্রে। এই মুহূর্তে আমাদের বিকল্প ব্যবস্থা, মানুষকে বাঁচানোর জন্য বিকল্প ব্যবস্থা কি হতে পারে? এখন আর কোনো অনিশ্চয়তা নেই। ভ্যাকসিন অলরেডি স্পুটনিকের ব্যাপারে 40 লাখ স্পুটনিক ডোজ পাওয়ার ব্যাপারে বাংলাদেশ নিশ্চয়তা পেয়েছে, এটা অ্যাপ্রুভ করা হয়েছে। আমি আশা করি আর ইতিমধ্যে আমাদের এখানেও যা আছে প্রথম ডোজ বন্ধ করা হয়েছে, যেহেতু ভারত থেকে রপ্তানিটা বন্ধ ছিল। কিন্তু এখন আমরা বিভিন্নভাবে সংগ্রহের, শুধু মস্কোটা না, আমরা অন্যান্য দেশ থেকেও সংগ্রহের চেষ্টা করে যাচ্ছি। আমি আশা করি ভ্যাকসিন নিয়ে কোনো দেশ কি আছে যে অন্য দেশগুলো কোনগুলো একটু আমাকে জানাবে না? কেন, সোভিয়েত ইউনিয়ন তো বলেই দিয়েছে। ওইটা বাদে, রাশিয়া বাদে। আমরা আমেরিকা থেকেও চেষ্টা করছি, চীনও দিতে চাইছে, তারাও সহযোগিতার হাত প্রসারিত করতে চায়। আমরা যেখান থেকে পাবো, আমাদের দরকার এখানে অন্য কারোর সাথে কোনো এখানে বিশেষ সম্পর্কের কোনো বিষয় নেই। আমাদের ভ্যাকসিন দরকার, আমাদের জনগণকে বাঁচাতে যেখান থেকেই পাবো
সেখান থেকে আমরা ভ্যাকসিন সংগ্রহ করব। আমরা যুক্ত ছিলাম বনানী থেকে। এবারে পরবর্তী খবর। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার সকাল 8:25 দিকে এই ভূমিকম্প অনুভূত হয়। একই সময় ভারতের উত্তরবঙ্গের একাধিক জেলায় ভূমিকম্পে কেঁপে ওঠে বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা। এতে বলা হয়, বুধবার সকালে ভূমিকম্পে কেঁপে ওঠে উত্তরবঙ্গের একাধিক জেলা, কম্পন অনুভূত হয়েছে দক্ষিণবঙ্গেও। রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 6.2। আসামের গুয়াহাটির কাছে শোনিতপুরের ভূমিকম্পের উৎসস্থল। ভূমিকম্পে এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। দর্শক, রাজধানীর আবহাওয়া অফিস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাসুদা লাবনী। লাবনী, ভূমিকম্পের বিষয়ে আবহাওয়া অফিস থেকে কিছু জানতে পেরেছেন কিনা? তন্ময়, আবহাওয়া অফিসে যে ভূমিকম্প হয়েছে সে বিষয়ে কিন্তু সবশেষ যে বুলেটিন সেটি কিন্তু এখনো প্রস্তুত করা হয়নি, প্রস্তুতের কাজ চলছে। তবে আমি তাদের সাথে কথা বলেছি, এখানে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা যেটি জানিয়েছেন যে ভূমিকম্পের উৎপত্তি স্থল কিন্তু ভারতের আসামে এবং উৎপত্তি স্থলে এর মাত্রা ছিল রিক্টার স্কেলে 6। আর সকাল 8:21 কিন্তু এই ভূমিকম্প হয় এবং শুধু ঢাকা নয়, ভারতে এবং দেশের বিভিন্ন স্থানে কিন্তু এই ভূমিকম্পের কারণে কম্পনের সৃষ্টি হয়। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা জানতে পারিনি এবং আবহাওয়া অফিসও জানতে পারেনি। তবে তারা হয়তো কিছুক্ষণের মধ্যেই আরও তথ্য যেগুলো সংগ্রহ করা সেগুলো সংগ্রহ করবেন। এবং এই যে ভূমিকম্প হয়েছে, এই ভূমিকম্পের কতক্ষণ স্থায়ী ছিল এই বিষয়টিও আবহাওয়া অফিস এখনো প্রস্তুত করতে পারেনি। সেই প্রস্তুতির কাজগুলো চলছে, হয়তো কিছুক্ষণ পর আমরা সেই বিষয়গুলো বিস্তারিত জানতে পারবো। এছাড়া আপনি যেটি বলছিলাম যে রাজধানীর বিভিন্ন স্থলে কিন্তু এই ভূমিকম্প অনুভূত হয় এবং এই 8:21। তবে রাজধানীতে আমি তখন কিন্তু বাইরে ছিলাম, যারা বাইরে ছিল বা অনেকেই কিন্তু বুঝতে পারেনি। তবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভবন কিন্তু কেঁপে ওঠে। তন্ময়, লাবনী, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। যাচ্ছি পরবর্তী সংবাদে। মানুষের সহযোগিতায় যাদের বেঁচে থাকার অবলম্বন, সামাজিক কিংবা রাষ্ট্রীয় কোনো কাজের সুযোগ যাদের মেলে না, এমন কিছু মানুষই নির্দ্বিধায় দিয়ে যাচ্ছেন করোনা রোগীদের সেবা। বৃহন্নলা নামের সামাজিক সংগঠনের হাত ধরে এই করোনা নামক অতি মারি মোকাবেলায় তারাও অগ্রগামী হয়ে উঠেছেন করোনা যোদ্ধা। ঢাকা মেডিকেলে কোনো রোগী আসলেই তাদের সেবায় ছুটে আসা কয়েকজন ট্রান্সজেন্ডারের গল্পটা ঠিক এমনই। বিস্তারিত জানাচ্ছেন হাবিবুল ইসলাম হাবিব, আর ছবি তুলেছেন জহিরুল ইসলাম টুটুল। তারাও মানুষ, যদিও দীর্ঘ আলোচনা সমালোচনার পর তৃতীয় লিঙ্গের মানুষ হিসেবে মিলেছে রাষ্ট্রীয় স্বীকৃতি। তবে ভাগ্যের তেমন পরিবর্তন হয়নি। বাড়ি বাড়ি গিয়ে কিংবা রাস্তায় মানুষের সহযোগিতায় এই জনগোষ্ঠীর বেশিরভাগ মানুষের বেঁচে থাকার অবলম্বন। কিন্তু তারা শুধুই কি মানুষের সহযোগিতার পাত্র? ঢাকা মেডিকেলের করোনা ইউনিটের সামনে স্বেচ্ছাশ্রমরত তৃতীয় লিঙ্গের এই মানুষগুলো দিচ্ছেন ভিন্ন বার্তা। করোনায় সবাই যখন ঘরবন্দি, তখন স্বেচ্ছাসেবী সংগঠন বৃহন্নলার হাত ধরে তারা দিয়ে যাচ্ছেন রোগীর সেবা। করোনা অতিমারির শুরু থেকেই কিন্তু বৃহন্নলার 15 সদস্যের একটি টিম মাঠে রয়েছে। টিমের মধ্যে কিন্তু 10 জন এই ট্রান্সজেন্ডার জনগোষ্ঠীর সদস্যরা কিন্তু রয়েছেন। যারা আসেন দূর দূরান্ত থেকে, যে রোগীরা আসেন, হয়তো অনেকের সাথে একজন স্বজন আসেন, দুজন স্বজন আসেন। তারা বা কোথায় যাবেন, কি করবেন, কিভাবে রোগী সামাল দিবেন, কিংবা তাদের ব্যাগের সামাল দিবেন। যে মৃত যারা বের হয়, যে লাশগুলো বের হয়, সেগুলোও কিন্তু আমরা এখান থেকে স্থানান্তর করার জন্য আমরা সহযোগিতা করি। পরিবার ও সমাজের কথা চিন্তা করে পারিবারিক পরিচয় গোপন করে দীর্ঘদিন ধরে স্বেচ্ছাশ্রম দিয়ে যাচ্ছেন এমনই একজন মুনমুন। জানান, করোনার ভয় উপেক্ষা করে এই সেবায় সামিল হওয়ার উদ্দেশ্য। তো এখানে মানুষ যখন একজন রোগী আসে, সে সর্বোচ্চ অসহায় থাকে, একজন মুমূর্ষু রোগী। এখন তার পাশে কে, একজন সুইপার না একজন ট্রান্সজেন্ডার না একজন ডক্টর, সেটা কিন্তু সে ভাবে না। মানুষ আনন্দের সাথে বা খুব দুঃখ ভরা মন নিয়ে আসলেও আমাদের সেবাটা গ্রহণ করে, আর এটাই আমাদের ভালো লাগে। আমি ঘরে না বসে থেকে ঢাকা মেডিকেলের সামনে যদি সার্ভিসটা দেই, তাহলে আমার এখান থেকে হয়তো কোনো টাকা আসতেছে না, কিন্তু আমি ঘরে বসে থাকার জায়গায় মানব সেবা হচ্ছে না।
ঢাকা মেডিকেলের পরিচালক বলছেন, বাস্তবতা হলো এদের বিষয়ে অনেকেরই নেতিবাচক ধারণা রয়েছে। এজন্য প্রাথমিকভাবে সীমিত পরিসরে রোগীর সেবায় তাদের অনুমতি দেওয়া হয়েছে। তাদের কারণে আবার কোনো পেশেন্ট যেন অস্বস্তি বোধ না করে, তো সেটাকে মাথায় রেখে তাদেরকে আমরা সীমিত আকারে অনুমোদন দিয়েছি। জানান, রোগীরা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন সে বিষয়েও রয়েছে নজরদারি। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ ও বাণিজ্যের সংবাদ। হাওরের প্রধান ফসল বোরো ধান কাটার মৌসুম চলছে। মাঠের পর মাঠ জুড়ে একই কর্মযোগ্য। এবার ফলনও ভালো হয়েছে, তবে কৃষকের মুখে নেই হাসি। বাজারে সবই যেখানে বাড়তি, সেখানে ধানের অল্প দাম দিয়ে খরচ পোষানো যায় না, এমন দাবি চাষিদের। হাওরের ধান চাষিদের হতাশা কাটাতে আগামী 2-3 বছরের মধ্যে নতুন জাত উন্মুক্ত করার আশ্বাস দিয়েছেন ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক। টিটু দাসের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মহিষের গাড়িতে আটি আটি ধান যাচ্ছে কৃষকের বাড়ি। কিশোরগঞ্জের হাওরাঞ্চলে এই সময়ে সবচেয়ে পরিচিত দৃশ্য এটি। এখন প্রায় প্রতিটি বাড়ি ব্যস্ত ধান নিয়ে। মাঠের পর মাঠ জুড়ে চলা ধান কাটা অনেকটা উৎসবে পরিণত হয়েছে এখানে। শ্রমিক কিংবা আধুনিক কম্বাইন্ড হারভেস্টার যে যেভাবে পারছেন ফসল তুলছেন। হাওরের একমাত্রই ফসল কৃষকের সারা বছরের খোরাকি, তবে খুশি নেই তারা। বলছেন, সার, বীজ, শ্রমিক সহ সব খরচের তুলনায় ধানের দাম কম। খরচ হিসাবে তো মনে হয় ধানের দাম পাইতেছি না। ধানের বাজার 650 টাকা, অন্তত না বেচে আমরা পারতেছি না। কীটনাশক, সার, কৃষক, শ্রমিক, লেবার খরচ দিয়া এগুলো দিয়ে কৃষি কাজ করে আর ফলন ফলায় আর তেমন একটা লাভবান হয়। এজন্য সরকারের দিকে চেয়ে আছেন দরিদ্র এসব চাষি। বলছেন, উপযুক্ত দামে সরকার ধান কিনলে খেয়ে পড়ে বাঁচতে পারে উৎপাদক শ্রেণী। সকাল দাম তো 1000 না 1100-1200 দর করতে আমরা লাভবান চালাবো। ধানের দরটা বাড়তি থাকলে আমরা একটু জান বাঁচি আর কি। সরকারের দিকে আমরা রেডি, আমাদের কথা আর কি। পানির কারণে হাওরে ধান চাষ করা যায় খুব কম সময়ের জন্য। ধান গবেষণা ইনস্টিটিউট এজন্য স্বল্প জীবনকালীন ও উচ্চ ফলনশীল জাত উদ্ভাবনের দ্বারপ্রান্তে। এই এলাকা উপযোগী আমরা জাত উদ্ভাবন করব, স্বল্প জীবনকালীন এবং উচ্চ ফলনশীল সেই ধরনের জাত আমরা উদ্ভাবন করছি। ইতিমধ্যে আমরা কাজ শুরু করেছি। আশা করি যে আমরা আগামী 2-3 বছরের মধ্যে এই এলাকার জন্য এইসব জাত আমরা অবমুক্ত করতে পারবো। এবছর কিশোরগঞ্জের হাওরে 1,02,500 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে নিউজ 24 স্পোর্টস। সিরিজের দ্বিতীয় টেস্টকে সামনে রেখে ক্যান্ডিতে অনুশীলন করেছে জাতীয় ক্রিকেট দল। প্রথম টেস্ট ড্রর পরে সিরিজ জয়ের লক্ষ্য নিজেদের ঝালিয়ে নিচ্ছে টাইগাররা। অনুশীলনে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3 ডিপার্টমেন্ট নিয়ে আলাদা আলাদাভাবে কাজ করিয়েছেন বাংলাদেশের কোচ রাসেল ডোমিঙ্গো। 2 ম্যাচ টেস্ট সিরিজের ক্যান্ডিতে প্রথম টেস্ট হয়েছে ড্র। 2 ইনিংসে দুদল রেকর্ড সংখ্যক রান সংগ্রহ করেছে। এজন্য টেস্ট শেষে উইকেট নিয়ে হয়েছে নানান আলোচনা। একই ভেন্যুতে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ। শেষ করছে এখনকার বিরতিহীন সংবাদ। সঙ্গে থাকবার জন্য এতক্ষণ ধন্যবাদ সবাইকে।